আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকাল রবিবার এই রাজধানীতে তথ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি অবশ্য আরও অনেক বিষয়ক উপদেষ্টা, তার মধ্যেও তথ্য একটি বিভাগ, তিনি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি, এমন একটা মন্তব্য করেছেন। এবং এই মন্তব্যটা নিয়ে কালকে আমি দেখেছি অনেকেই অনলাইনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, অনেকেই, এবং নানা ধরনের কথাবার্তা বলেছেন। আমার কাছে বিষয়টা এত অবাক লাগলো যে উনি এমন কথা কেন বলতে গেলেন। ওনার কথা কিন্তু একদিক দিয়ে ঠিকই আছে, একদিকে ঠিকই আছে। কীরকম? ধরেন একটা ঘটনায় 10 জন লোক মারা গেল, ধরুন তারা যুদ্ধ করতে গিয়েছে অথবা গুলি খেয়ে, শত্রু গুলি খেয়ে মরল। এখন আপনি বললেন যে এই 10 জন লোক এই সময়ে এই যুদ্ধে চোখে গুলি খেয়ে কেউ মারা যায়নি, সবাই মারা গেছেন, হয়তো কেউ বুকে গুলি লেগেছে, কেউ মাথায় গুলি লেগেছে, চোখে কারো গুলি লাগে নাই। এটা কিন্তু ব্যাকরণগতভাবে সম্পূর্ণ সঠিক কথা, চোখে তো কেউ গুলি খেয়ে মারা যায়নি। তো উনি বলছেন যে মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি। মত প্রকাশের জন্য তাকে হয়রানি করা হতে পারে, মত প্রকাশের জন্য তার উপর মব লেলিয়ে দেওয়া হতে পারে, মত প্রকাশের জন্য তাকে মারপিট করে ঠ্যাং ভেঙে দেওয়া যেতে পারে, কিন্তু মত প্রকাশের জন্য কেউ জেলে যায় নাই। এটা কিন্তু একদিকে ঠিক আছে। যখন উনি এখানে কথাটা বললেন, আমি এটা ভিডিওটা দেখলাম, তখন অন্য সাংবাদিকরা বললেন যে ঠিক আছে, যদি মত প্রকাশের জন্য কেউ না যেয়ে থাকে জেলে, তাহলে আনিস আলমগীর, মঞ্জুর আলম পান্না, ওনারা কেন গেলেন? ওনারা তো সাংবাদিক, ওনারা কি সাংবাদিক না? ওনারা তো সাংবাদিক। আরও আছে, কিন্তু তালিকা আরও অনেক বড়, ওই লাইনে আমি পরে যাচ্ছি। ওখানে যে প্রশ্নগুলি হয়েছে সেই আলোচনাটা, তখন উনি বললেন যে না, ওনাদের হয়তো অন্য কোনো কারণে নেওয়া হয়েছে। ওই যে আমি বললাম না যে মারা গেছে কিন্তু চোখে গুলি খেয়ে কেউ মারা যায় নাই, উনি ওই লাইনে তখন চলে গেছেন যে ওনাদের হয়তো অন্য কোনো কারণে নেওয়া হয়েছে। ওকে ফাইন, অন্য কোনো কারণে। তো সে কারণটা কি সেটা বলা যাবে না। সে রাষ্ট্রের কাছে অনেক তথ্য আছে, সেগুলি রাষ্ট্র তো সব তথ্য প্রকাশ করে না, অন্য কোনো কারণ। তো কারণটা কি রে ভাই, বলেন না, কারণটা কি? উনি সেই কারণটা আবার বলবেন না, সব কারণ নাকি বলা যায় না। তাহলে বলেন গোপন কারণ কি কারণ? সেটা যে কারণ বলা যায় না, সেটাই হলো একটা সন্দেহজনক ব্যাপার। এবং ওইটা হলো কি, যখন আপনার কোনো প্রশ্ন থাকে না, প্রশ্নের যখন কোনো উত্তর থাকে না, তখন কিন্তু আপনি বলবেন না এর উত্তর আমি দেব না। আসলে বেসিক্যালি আপনার কাছে কোনো উত্তরই নাই। এই প্রশ্নটা আপনার কমন পড়ে না। আপনি যে সমস্ত প্রশ্নের উত্তর দেবেন বলে ঠিক করে এসেছেন, তার মধ্যে এই প্রশ্নটা ছিল না। আপনার প্রশ্ন কমন পড়ে নাই, এই জন্য আপনি এই সমস্ত তাইরে নাইরে করছেন। রিজওয়ানা হাসান যে তথ্যগুলি দিয়েছেন, এগুলো একদম উনি যে কথাটা বলেছেন, উনি একেবারে ভিত্তিহীন আজগুবি একটা কথা বলেছেন। এ ধরনের কথা আমরা হাসিনা সরকারের আমলে ওনার যারা তথ্যমন্ত্রী ছিলেন বিভিন্ন সময়ে, তাদের মুখে প্রায় শুনতাম। এটা নতুন কিছু না আমাদের কাছে। এই হাসান মাহমুদ এগুলি বলতেন, তার আগে আপনার ওই হাসান ইনু বলতেন, সব তথ্যমন্ত্রী এগুলি বলতেন যে না, সাংবাদিক, ওনারা বলতেন যে আমাদের আমলে সাংবাদিক যত স্বাধীন ছিলেন, এত স্বাধীন আর কেউ ছিলেন না। রিজওয়ানা হাসান একই কথা বললেন যে ওনারা অন্য কোনো কারণে গিয়েছেন, সরকারের সমালোচনা তো আরও অনেকেই করে, তাদেরকেও তো নেওয়া হয় না। আরও অনেকে করে তাদেরকে নেওয়া হয় না, এটাই প্রমাণ করে যে মঞ্জুর আলম পান্না এবং আনিস আলমগীর, তাদেরকে অন্য কারণে নেওয়া হয়েছে, মত প্রকাশের কারণে নেওয়া হয় নাই। ভাইরে, এদেশের মানুষ এত বোকা এখনো হয় নাই। তারা এটুকু বুঝে যে আনিস আলমগীর যদি টকশো না করতেন, আনিস আলমগীর যদি সরকারের তীব্র ভাষায় সমালোচনা না করতেন, তাহলে অন্য কারণগুলি ঘটতো না। মঞ্জুর আলম পান্না কি করেছিলেন? আমি তো এই দুটো মামলার এফআইআর দেখেছি। রিজওয়ানা হাসান দেখেছেন? আপনি তো উকিল মানুষ, দেখেছেন ভাই, একটু দেখেন না, একটু পড়েন। এফআইআরে অন্য কি কারণের কথা বলা হয়েছে পড়েন না। তাদেরকে সন্ত্রাস দমন আইনে
গ্রেপ্তার করা হয়েছে। তো সন্ত্রাসের কী কাজটা তারা করেছেন? পান্নার ঘটনা তো আমি জানি। পান্না একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, সে অনুষ্ঠান মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠান, সেখানে সংবিধান নিয়ে আলোচনা হবে এরকম একটা কথা ছিল। সে আলোচনায় পান্না গিয়েছিলেন দর্শক হিসাবে, অথবা হয়তো গোল টেবিল ছিল, হয়তো কিছু কথা হয়তো হয়তো বলতেন অথবা বলতেন না, সেটা তো আমরা আগেই বলতে পারবো না। উনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে যে একদল শিবিরের কর্মকর্তা, শিবির টাইপের অথবা মব সৃষ্টিকারীরা, তারা যে মব করেছে, মব করার পর পুলিশ গিয়েছে এই মবকারীদের থামাতে, অথবা ওইখানে যারা উপস্থিত ছিল তাদেরকে উদ্ধার করতে, রক্ষা করার নামে তাদেরকে থানায় নিয়ে এসেছে। থানায় নিয়ে এসে 12 ঘন্টার বেশি বসিয়ে রেখেছে। বসিয়ে রাখার পর মধ্যরাতে উপরের থেকে ফোন এসেছে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে, এবং তখন তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তো বিষয়টা কী দেওয়া হলো, যদি তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতো তাহলে তো আগেই তাদের বিরুদ্ধে মামলা হতো। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করলো তাদের কিছু হলো না, যাদের উপর অ্যাটাক করলো তাদেরকে আপনি সন্ত্রাস বিরোধী মামলায় দিলেন। এবং পরে কি বললেন যে এরা নাকি এদেরকে মত প্রকাশের জন্য মানে এই বাধা দেওয়ার জন্য তাদেরকে জেলে দেওয়া হয় না। পান্নাকে জেল খাটিয়েছেন, 3 মাস মতো জেল খেটেছে সে। জেল খেটে এখন জামিনে আছে। এরপর আনিস আলমগীরকে নিয়ে গেলেন। আনিস আলমগীরকে কেন নিয়েছেন এটিকে দেশের মানুষ বুঝে না, সব আপনারা বুঝেন, এবং আপনি এমন বুঝেন যে ওই কারণটা আপনি বলতেও পারতেছেন না। সাংবাদিক নির্যাতন এই সরকারের আমলে, আগের সরকারের আমলে যেমন ছিল তার চেয়ে তেমন কিছুই কমেনি, আগের মতোই চলেছে। আপনাদের আচরণ আগের সরকারের মতোই ছিল, হয়তো একটু ঘুরিয়ে করেছেন। আগে যেমন আইসিটি মামলা তাকে ঢুকে দেওয়া হতো, এখন আপনার ওদিকে যান নেই, আপনারা একটু ঘুরিয়ে করেছেন। তার বিরুদ্ধে মামলা করেছেন, অন্য মামলা, দুদকের মামলা করতেছেন, তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের মামলা করতেছেন। কিন্তু মুখে যখন বলছে না তাকে তো মত প্রকাশের জন্য নেওয়া হয়নি, তাকে তো ওই মামলায় নেওয়া হয়েছে। আশোকের আইন ও সালিশ কেন্দ্রের একটা হিসাব আমরা পেয়েছি, গত বছরের 25শে ডিসেম্বরে ওনারা দিয়েছিলেন, এবং সেখানে বলা হয়েছে যে 2025 সালে 381 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। 381 জন। এটা কিন্তু আগের বছরগুলোর তুলনায় তেমন কিছু কম নয়। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, 2022 সালের সাংবাদিক আশোকেরই দেওয়া তথ্য, ওদেরই তথ্য, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য, 2022 সালের সাংবাদিক নির্যাতনের ঘটনা ছিল 226টা। 2023 সালে ওই বছর নির্বাচনের ঘটনা ছিল, এই কারণে সেটা বেড়ে দাঁড়িয়েছিল 292টিতে। 2024 সালে যখন রাজনৈতিক পট পরিবর্তন হলো, অগাস্ট বিপ্লব হলো, অগাস্টের গণ আন্দোলন হলো, সেই বছরটা রেকর্ড পরিমাণে পৌঁছেছিল 531টি হাজার, এবং 2025 সালে সেটা 381টা। ভাবুন, 381টা হয়েছে কখন? এই অন্তর্বর্তীকালীন সরকারের যখন ছিল পুরো সময়টা, সেই সময়, যেটা নাকি 2023 অথবা 2022-এর চেয়ে বেশি। তাহলে সাংবাদিক নির্যাতন হলো না? এখন কেবল জেলে নিলেই নির্যাতন, আর কোনো নির্যাতন নয়। এই লেখাটা পড়ার পর, ওনার এই মন্তব্য নিয়ে যে রিপোর্টটা, এই রিপোর্টটা পড়ার পর আমি দেখছিলাম, আমি তো যেহেতু পান্না এবং আনিস আলমগীর দুজনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, দুজনের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হতো, তো পান্নার সঙ্গে এই ব্যাপারে কথা বলার আমার আগ্রহ হলো। পরে দেখলাম যে পান্না তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, এবং সেই স্ট্যাটাসটা কি, সেই স্ট্যাটাসটা আপনাদেরকে আমি একটুখানি পড়ে শোনাতে চাই, কারণ পান্না নিজেও তো ভুক্তভোগী। পান্না লিখেছেন যে তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি। সাংবাদিক আনিস আলমগীর ও মঞ্জুর আলম পান্নাকে মত প্রকাশের জন্য জেলে যেতে হয় নাই। রাষ্ট্রযন্ত্রের কাছে নিশ্চয়ই ভিন্ন কোনো তথ্য ছিল, সব তথ্য সবসময় প্রকাশ করা যায় না। এইটুক উনি বলেছেন। এই ব্যাপারে পান্না চ্যালেঞ্জ করে বলেছেন যে রিজওয়ানা হাসানকে চ্যালেঞ্জ করছি, কি সেই গোপন তথ্য আমাদের বিরুদ্ধে, সাহস থাকলে প্রকাশ করুন। মিথ্যা বলতে বলতে শেষ বেলাতেও মিথ্যার আশ্রয় নিয়ে চোরের মতো যেতে হচ্ছে আপনাদের বিরুদ্ধে কটি মামলা হয় শুধু তার অপেক্ষা করুন।
সেগুলোতে নিশ্চয়ই কোনো মিথ্যার আশ্রয় থাকবে না। তো পান্নার যে চ্যালেঞ্জটা করেছে যে আপনি সম্ভব হলে আপনারা প্রকাশ করুন যে কী সেই গোপন তথ্য আমাদের বিরুদ্ধে ছিল। বলতে পারেনি রাষ্ট্র এখনো, সরকার এখনো সেরকম কোনো রকম তথ্যের কথা প্রকাশ করতে পারেনি। তাহলে কেন এত মিথ্যাচার? আমি তো বলবো সৈয়দ রিজওয়ানা হাসান মানে চেয়ারে বসে যেটা হয় আর কি, উনি চেয়ার থেকে নেমে গেলে উনি আবার দেখবেন যে পরবর্তী সরকারের বিরুদ্ধে বিপ্লবী সব কথাবার্তা বলবেন। চেয়ারে বসেছেন, হাসান মাহমুদ হয়ে গেছেন। হাসান মাহমুদকে জিজ্ঞাসা করেন, সে কিন্তু এখন খুব বিপ্লবী আলাপ করবে যে এই সরকার আমাদের আমলে এত ভালো ছিল, এই সরকার আমলে এরকম খারাপ হচ্ছে। আবার যখন নতুন সরকার আসবে তখন রিজওয়ান হাসান বাইরে থাকবেন, দেখবেন বড় বড় বিপিজে তার নাম, সে বলবে যে সাংবাদিক নির্যাতন হচ্ছে, কণ্ঠস্বর রুদ্ধ করা হচ্ছে, এগুলি বলবে। আবার যখন উনি ক্ষমতা থাকবেন তখন উনি ওই গল্প দিবে যে জেলে গিয়েছে, যদি বলেন জেলে যাবার বলবে কি হ্যাঁ জেলে গিয়েছে, তবে এই আপনার এই যশোর জেলে যায়নি অথবা অন্য কোনো জেলে যায়নি, কাশিমপুরে গিয়েছে কিন্তু অন্য জায়গায় যায় নাই, এগুলি বলবেন। দেখেন ঢাকার বাইরে কত কি হয়েছে অত কাহিনী বলি না, আমি খালি ছোট ছোট কয়েকটা ঘটনা বলে শেষ করি। এই ওনাদের আমলে প্রথমবারের মতো স্বাধীন দেশে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে ওনাদের আমলে। কয়েকদিন আগে, এই তো গত 1-2 সপ্তাহ আগের কথা, টাইমস এক নামে একটা অনলাইন পত্রিকা আছে, তার পুরো টিমকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কোনো বিচার হয়েছে? হয়নি। ওনাদের আমলে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় জোর করে সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। 3টা পত্রিকাতে একদিনে একটা রিপোর্ট, মানে একটা সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা রিপোর্টের ব্যাপারে প্রশ্ন করাতে খালি তাদের 3টা পত্রিকা 3 জন সাংবাদিককে প্রেশার দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। ওনাদের আমলে বিভিন্ন পত্রিকার শীর্ষ পদগুলিতে মালিককে চাপ দিয়ে সম্পাদক পদে মানে একদম ঢালাওভাবে পাইকারি হারে